ওয়েলকাম টু ইউটোপার। আজকে আমরা কথা বলবো ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট তার যে ম্যাথ পোর্শনটা আছে সেই ম্যাথের প্রথম স্কুল আলিপুরদুয়ার এমএস উইলিয়াম হাই স্কুল। সেখানে আমরা আজকে পার্ট 1 অর্থাৎ কেবলমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করব। পার্ট 2-এ 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি কমেন্ট করে জানাতে চাও যে এই আলিপুরদুয়ার এমএস উইলিয়াম হাই স্কুলে কোন লং প্রশ্নটা তোমরা পাচ্ছ না, আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রথমেই বলে রাখছি, আমি অবশ্যই তার ভিডিও করে দেবো। ঠিক আছে, আমরা একে একে পার্ট 1 পার্ট 2 এইভাবে যতগুলো স্কুল আছে অর্থাৎ প্রায় 21টা স্কুল আছে সেই 21টা স্কুলই আমরা কমপ্লিট করব। দেখুন, এইমাত্র অলরেডি সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে। আমি এই কারণে ভিডিও আপলোড করে দিচ্ছি, কারণ বাকি যতগুলো সাবজেক্ট আছে না, মানে এই ধরুন 6, 7 যত সাবজেক্ট আছে চেষ্টা করছি ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়ের, সে ম্যাথ হোক কিংবা সায়েন্স, ফিজিক্স হোক কিংবা হিস্ট্রি, চেষ্টা করছি সমস্ত ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। ঠিক আছে, আজকে বেশি না কথা বলে অলরেডি চলে যাচ্ছি সরাসরি একদম আলিপুরদুয়ার হাই স্কুলে। ওখানে যে ফার্স্ট প্রশ্নটা দেওয়া আছে দেখুন, আমি চলে আসছি সরাসরি একদম। ঠিক আছে, দেখুন যে ফার্স্ট প্রশ্নটা কী দেওয়া আছে, যে একটা মান দিয়েছে অলরেডি যে 1.1010 একটা সংখ্যা দিয়েছে। এটি কী ধরনের সংখ্যা? ঠিক আছে, দেখুন একটু মন দিয়ে দেখবেন একটু। এটি বলছে মূলত সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নাকি অমূলত সংখ্যা অথবা আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটি হবে? দেখুন এমসিকিউ বারবার করে বলছি, বোঝার জিনিস, আনজাতে কিংবা একটা মনে হলো এটাই মেরে দিলাম, ওটা করবেন না ওটা। ঠিক আছে, বোঝার জিনিস মন দিয়ে দেখুন। এর উত্তরটা অ্যাকচুয়ালি হয়েছে অলরেডি, উত্তরটা হবে অমূলত সংখ্যা। ঠিক আছে, উত্তরটা কী বললাম আমি, এটি একটি অমূলত সংখ্যা। এবার কেন অমূলত সংখ্যা বললাম সেটা একটু মন দিয়ে বুঝুন, একটু সময় নিয়ে দেখুন, যেহেতু সময় আছে, এইমাত্র সেকেন্ড টেস্ট শেষ হয়েছে অলরেডি, সময় আছে। এটাই করলে এই একটি প্রশ্ন পড়বে এমনটা নয়, কিন্তু এই টাইপের প্রশ্ন পড়বে, এটাই হচ্ছে প্রশ্ন বিচিত্র। ঠিক আছে, প্রশ্নের নানা রকম ভঙ্গিমা থাকে, ওই রকমের পড়বে। ঠিক আছে, প্রশ্নটা দেখুন আবার, বেশি না কথা বলে দেখুন একবার। দেখুন এই সংখ্যাটা কেন অমূলত বলছি আমি, অমূলত সেই সব সংখ্যা যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। কী কথা বলছি আবার, p/q আকারে প্রকাশ করা যায় না, সেটাই অমূলত সংখ্যা। এখানে 1.100 একটা মান দিয়েছে। ঠিক আছে, এটি অসীম এবং অআবৃত অর্থাৎ পুনরায় হয় না। দেখুন ডট ডট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, দেখুন ডট ডট দেওয়া, দেখতে পাচ্ছেন ডট ডট দেওয়া আছে। এই ধরনের সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই এটি অমূলত সংখ্যা। ক্লিয়ার কথাটা? তাহলে আমি এখানে কেন এটা অমূলত সংখ্যা বললাম আশা করি বুঝে যেতে পারলাম। একটু বাকিগুলো সম্বন্ধে ডিটেলসে জানা যায়, এটাই তো আমার ইউটোপারের স্পেশালিটি, যে বাকি অপশানগুলো হবে না কেন। তোমাদের বাকি অপশানগুলো সমস্ত সাবজেক্টেই চেষ্টা করবো বলে দেওয়ার, সে লাইফ সায়েন্স হোক কিংবা হিস্টোরি। ঠিক আছে, দেখুন বাকি যে পয়েন্টটা দেওয়া ছিল, দেখুন মূলত সংখ্যা দেওয়া ছিল না, মূলত সংখ্যা। এই মূলত সংখ্যা জিনিসটা একবার দেখে নিন একবার। যে সমস্ত সংখ্যাকে কি বলেছে, মূলত সংখ্যা দশমিক আকার প্রসার সীমিত বা আবৃত, এবং এটাকে না p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, p/q আকারে প্রকাশ করা যায়। আরেকটা মনে রাখবেন যে q ≠ 0, যেটা আমি এখন উল্লেখ করে দিচ্ছি, q ≠ 0 উল্লেখ করা আছে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে কী বলছে দেখুন, পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, একটি পূর্ণ সংখ্যাকে পূর্ণবর্গ বলা যায় যদি তাকে কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। আশা করি বোঝা গেল না কথাটা, আমি একবার বলছি। আপনারা সবাই জানেন, আমি যদি একটা লিখি যে 64, কতটা লিখলাম আমি 64, দেখুন এটাকে পূর্ণবর্গ সংখ্যা লেখা, কেন এটা যদি আমি রুট করি, এই রুট কত আসবে না 8, সবাই জানেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা কিনা দেখতে পাচ্ছেন যে কী বলছি আমি, দেখুন পূর্ণ সংখ্যা বলা যাবে যদি তার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে, আমি লিখতে পারি যে 8 স্কোয়ার, এটা কি না 8 স্কোয়ার সমান 64। ক্লিয়ার কথাটা? ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি। দেখুন আবৃত দশমিক সংখ্যা, এটা কিছু বলাই থাকে না যে আবৃত মানে কি, বারবার পুনরায়। দেখুন একটি আবৃত দশমিক সংখ্যা দশমিক প্রসারের একটি বা একাধিক অঙ্ক বা অঙ্ক গোষ্ঠীর নির্দিষ্ট পর্যায়ে আবার পুনরাবৃত্ত হবে। ঠিক আছে, তবে সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। কথাটা কি বোঝা গেল না? আচ্ছা আমি বলছি একবার, দেখুন এই যে সংখ্যাটা আছে না, এই যে 1 0 আবার 1 আবার 0, যদি আবার 1 আসতো, কথাটা কি বোঝা গেছে? যদি আবার এই পয়েন্টটাতে যদি আবার 1 আসতন, তবে কী হতেন, সেটা আবৃত হতেন। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে যে অপশনগুলো যেগুলো হয়েছে অলরেডি, আবৃত না, পূর্ণবর্গ না,
শুধুমাত্র কী হবে না মূলত সংখ্যাও হলো না অমূলত সংখ্যা হলো। ক্লিয়ার কথাটা? কেন অমূলত বললাম আশা করি বোঝা গেছে। দেখুন আমি বারবার করে বলছি MCQ একটু সময় দিয়ে করুন, দেখবেন পরীক্ষাতে অবশ্যই এর ফল পাবেন। ঠিক আছে, দেখুন পরবর্তীটা যাচ্ছি, অর্থাৎ প্রশ্ন নম্বর 2। ঠিক আছে, কী বলেছি দেখুন, বলছে একটি মোবাইল ফোন, হ্যাঁ সবার পাশে ফোন আছে বুঝতে পারছি, না হলে তো ফোনে দেখছেন কী করে অলরেডি। ঠিক আছে, দেখুন একটি মোবাইল ফোন 460 টাকায় বিক্রি করে 15% লাভ হয়। মোবাইল ফোনের ক্রয় মূল্য কত? দেখুন লাভ ক্ষতি একদম সহজ জিনিস, শিখতে পারলে অবশ্যই লাভ, না হলে তো অলরেডি ক্ষতি আছে অলরেডি। দেখুন কিন্তু এইখানে যে ফোনটা দিয়েছে তাতে বিক্রি করে কী হয়েছে না, তার লাভ হয়েছে। ঠিক আছে, এই লাভ মানে কি দেখুন, যে টাকায় কিনছে অর্থাৎ যেটা ক্রয় মূল্য তার থেকে বেশি টাকায় বিক্রি করছে, এটুকু তো ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে দেখুন এবার কি দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে 460 টাকায় সে বিক্রি করছে, কী বলে 4600 টাকায় সে বিক্রি করছে। তাহলে আমি সাপোজ ধরলাম যে মোবাইলটির ক্রয় মূল্য কত টাকা না, X টাকা। ঠিক আছে, তাহলে বিক্রি করে কত % লাভ হচ্ছে? 15% লাভ। অর্থাৎ যদি 100 টাকা জিনিসটা কিনে বিক্রি করে কত হয়েছে না, 115 টাকা হয়েছে। ক্লিয়ার কথাটা? এখন আমি এই কথাটা লিখছি যে X টাকা যেহেতু লাভ হয়েছে তাহলে 15% লাভ, এই জন্য X আবার যে X গুণিত 15/100 সমীকরণটা আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই মানটা কত আসবে না, 4600 টাকা আসবে। ক্লিয়ার কথাটা? একদম সহজ সমাধান করে দিয়েছি, দেখুন একবার কী দেওয়া আছে দেখুন। তাহলে X গুণিত, দেখুন এটা মিস্টেক হয়েছে, এটা 115 হবে এটা। ঠিক আছে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা এখানটা একটা 1 হবে একটা এখানটায়। ঠিক আছে, 115, এটা 115 না, ঠিকই আছে অলরেডি, এটা ঠিক আছে, এখানে 1 হবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যা আছে ঠিকই আছে অলরেডি। কেন ধরেছি দেখুন একবার, যে X গুণিত 115/100 সমান এটা চলে আসছে। তাহলে X এর মান কত হবে, ওই যে 4600 গুণিত এটা লৌটে যাবে অলরেডি, 115/100 ছিল, ওপাশে যাওয়ার পরে কী হলো, অলরেডি লৌটে গেছে অলরেডি 100/115। তখন কাটাকাটি কত আসছে, 4000। তাহলে অলরেডি আমার অপশান যতগুলো ছিল সেখানের মধ্যে অপশান কোনটা হবে, অপশান সিটটা হবে 4000 টাকা। ক্লিয়ার কথাটা? ওকে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দেখুন কী দেওয়া আছে। বলছে কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? রৈখিক বহুপদী জিনিসটা কি আদবে সেটাকে বুঝুন আগে। ঠিক আছে, মন দিয়ে শুনুন। রৈখিক বহুপদী সেটাই সংখ্যা যেইটার সর্বোচ্চ ঘাত কত হবে না, 1। দেখুন ঠিক করে আমি লিখে দিয়েছি অলরেডি, যে একটি রৈখিক বহুপদী সংখ্যামালা সর্বোচ্চ ঘাত কত হয় না, 1। ক্লিয়ার কথাটা? যদি আপনারা এখানে লক্ষ্য দেখুন এখানে দেখুন, এই যে প্রথম যে অপশানটা আছে x + x², তার মানে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত হলো, 2। ক্লিয়ার কথাটা? তার মানে এটা রৈখিক বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা আমি সেকেন্ডটা পরে বলতেছি। 3 নম্বরটা দেখুন, একই রকমভাবে দেখুন এখানে x সর্বোচ্চ ঘাত কত, 2 আছে, তাহলে 3 নম্বরটাও নয়। এবং 4 নম্বরটা দেখুন, আমি লিখতে অলরেডি সাইডে করে দেওয়া আছে, আমি তবে একবার বলে দিচ্ছি একবার। দেওয়া আছে x + 1/x। ঠিক আছে, আচ্ছা আপনারা সবাই জানেন যে এই যে x + 1/x আছে না, একে আমরা লিখতে পারি যে x + x⁻⁻1। কেন তবেই তো এখান থেকে এটা লেখা যায়নি বলুন। যাই আপনারা সবাই জানেন যে 1/a⁴ সমান 1a⁻−1 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা লেখা যায়। তার মানে আমি বলতে পারি যে অলরেডি এক্সের ঘাত এখানে -1ও আছে এবং +1ও আছে, তার মানে দুটো আসতেছে। আমি কিন্তু কী বলছি, রৈখিক হওয়ার শর্ত কী বলছি, যে সর্বোচ্চ হবে 1। এখানে দেখুন সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই, একটা +1 চলে আসতেছে আর একটা -1 চলে আসতেছে। ক্লিয়ার কথাটা? দেখুন আমি এই কথাটা অলরেডি লিখে দিচ্ছি, আমি এই যে কথাগুলো বললাম এটা লেখা আছে অলরেডি। দেখুন যে ফার্স্ট যে ঘাতটা যেটা দেওয়া আছে, দেখুন যে ফার্স্ট যে ঘাতটা দেওয়া আছে না, যে x + x², x + x² এর ঘাত 2। কেন বললাম 2? এটি রৈখিক নয়। 3 নম্বরে কী দিচ্ছে দেখুন, মানে সিটটা ওই যে 5x² - x + 3, তাও একই কথা লেখা আছে, 2 নয়। দেখুন এই কথাটা যেটা আমি সাইডে লিখলাম এখনই, x + 1/x কে লেখা যায় কি, x + x⁻⁻1, অর্থাৎ x⁻⁻1 এর ঘাত -1, তাই এটিও রৈখিক নয়। শুধুমাত্র বিটটা কেন হবে দেখুন, x + 1 যে আছে না, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে না, 1 আছে। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে অপশান কোনটা হলো, তাহলে শুধুমাত্র অপশান বিটা হলো। তাহলে অপশান বি ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন যেখানে না বুঝতে পারবেন আমাকে একটু মনে করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার সেই উত্তরটা দেওয়ার। ঠিক আছে, দেখুন পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, একদম সহজ একটা গণিত দেওয়া আছে।
25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 গুণিত 25 গুণিত 75 গুণিত 50 মান হবে। একটা সহজ গণিত দেওয়া আছে। দেখুন আমি একটা সূত্র লিখেছি অলরেডি, এখানে লিখেছি যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3b, সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ঠিক আছে, যেহেতু দেখুন পড়ানোর সঙ্গে দেখুন একই রকম সূত্র অলরেডি এই লাইনটার সঙ্গে অটোমেটিক মিলে যাচ্ছে। দেখুন এই জন্য আমি কী লিখলাম যে এখানে তার মানে এ মানে কত এই 25, বি মানে কত -75, সি মানে কত 50। তাহলে আমি সাইডে করে দিয়েছি অলরেডি যে এ প্লাস বি প্লাস সি মানে কত অলরেডি আসছে দেখুন 0। কেন 25 -75 প্লাস 50 0 আসতেছে। তাহলে এই যে লাইনটা লিখলাম আমি সূত্রটা থেকে, তাহলে এই মানটা অ্যাকচুয়ালি কত হলো 0 চলে আসছে। তাহলে 0 গুণিত বাকি উপাশে যে অংশটা ছিল সমান কত আসবে না 0। ক্লিয়ার কথাটা বোঝা গেছে? তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। দেখুন যেখানে না বুঝতে পারবেন আমাকে বলবেন, অবশ্যই আমি আরেকবার চেষ্টা করব তাকে বুঝিয়ে দেওয়ার। না বুঝে আপনারা হ্যাঁ করবেন না। আশা করি খাতা পেন নিয়ে বসেছেন অলরেডি যে সমস্ত উত্তরগুলো বুঝে নেওয়ার জন্য। ঠিক আছে, শুধু অপশান মানে ভিডিও করলাম আর প্রশ্নের ভিতরে MCQ ঠিক জন্য মারলাম, ওটা করেন না। কিন্তু ওটা করলে কিন্তু কিছুই লাভ কিছু হবে না অলরেডি। ঠিক আছে, দেখুন 5 নম্বরটা কী বলছে? 5 নম্বরটা বলছে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে একটা সমান হতো না অলরেডি। ঠিক আছে, সমান এ বি, এখানে একটা সমান হবে সমান এ বি সমীকরণ লেখচিত্র যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। একদম সহজ জিনিস, মন দিয়ে একটু দেখবেন। ঠিক আছে, দেখুন সমীকরণটা কী দেওয়া আছে? দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি। ঠিক আছে, আমি একটু সাইডে করতেছি একটু আমি। ঠিক আছে, দেখুন আমি একটু লিখলাম যে এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি। ঠিক আছে, তার মানে এখন আমি সাইডে এই যে কথাটা লিখছি কেন বললাম যে যদি এক্সের মান যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি এ মানটা কত হবে 0 আসবে। তার মানে তখন লিখতে পারি কি যে 2by সমান এ বি। আবার যদি ধরা হয় যে ওয়াইয়ের মান 0, কার মান বললাম আমি? ওয়াইয়ের মান আমি যদি ধরলাম যে 0 যদি হয় তখন আমি লিখতে পারি যে এ এক্স সমান এ বি। ক্লিয়ার কথাটা? আমি আরও বলছি আরেকবার কথাটা। আমাকে বলছে ত্রিভুজ উৎপন্ন, তার আগে আমাকে বার করতে হবে যে ত্রিভুজের যে 3টা যে বাহু সেই বাহুটার মান কত আর কি। ঠিক আছে, তাহলে আমি আরও বলতেছি এ এক্স এই যে সমীকরণটা আছে তখনই এটা এ এক্স সমান এ বি হবে যদি ওয়াই সমান 0 হয়। ক্লিয়ার কথাটা? আবার যদি এই ওয়াইয়ের মান 0 হয় তখন কী হবে? এ এক্স সমান এ বি হবে। ক্লিয়ার কথাটা? আমি এই কথাটা লিখছি দেখুন একবার যে এক্স অক্ষকে ছেদ করবে যখন ওয়াই সমান 0। ক্লিয়ার কথাটা? দেখুন এক্স অক্ষকে ছেদ করতেছে যখন এই মানটা 0 হচ্ছে ওয়াই সমান 0 তখন এক্স অক্ষকে ছেদ করবে। ক্লিয়ার? তখন কী হবে দেখুন আমি যে কথা লিখলাম অলরেডি এ এক্স সমান এ বি, অর্থাৎ এই যে এ কাটা যাবে, তাহলে কী হবে এক্স সমান বি। ক্লিয়ার কথাটা? এক্স সমান বি। সুতরাং এক্স অক্ষকে ছেদ করবে তার স্থানাঙ্কটা কত হবে? বি, 0। ক্লিয়ার কথা? যেহেতু এক্স অক্ষকে ছেদ করতেছে তাহলে বি, 0 হচ্ছে। এবং একই রকমভাবে দেখুন ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন কী আসবে দেখুন এক্স সমান 0 হবে, অর্থাৎ বি ওয়াই সমান এ বি। তাহলে বি দুপাশে কী হবে? বাদ যাবে, অর্থাৎ ওয়াই সমান এ আসবে। তাহলে স্থানাঙ্কটা কত আসবে বা ছেদবিন্দুটা 0, এ। আশা করি বোঝাতে পারছি যে এক্স অক্ষকে কোথায় ছেদ করবে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে। দিয়ে বাকি যে কথা যেমনটি আছে আপনারা সবাই জানেন যে সমকোণী ত্রিভুজ একটা উৎপন্ন করবে, সমকোণী ত্রিভুজ গঠন হবে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ গঠন হলে কী হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কত আসলো? অলরেডি এক্স অক্ষকে ছেদ করবে, মানে বুঝতে পারছেন এই যদি একটা গ্রাফ হয়। ঠিক আছে, এক্স অক্ষ মানে কোনটা? যে ভূমিটা এক্স অক্ষ, তাহলে ভূমি কত আসলো? দেখুন ওয়াই এক্স অক্ষ কখন ছেদ করবে? যখন এই যে এখানে লেখা ছিল দেখুন একবার দেখুন বি সমান 0, তার মানে কি ভূমি কত? বি। উচ্চতা কত আসলো? যেটা যে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতা কত আসলো? দেখুন এ, এই লিখছি এ। তাহলে অর্থাৎ কী হচ্ছে? সমান এ বি বাই 2। ক্লিয়ার কথাটা? আশা করি বুঝতে পারছি আমি। আপনারা বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারলেন কিনা। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে? শুধুমাত্র অপশান ডি হবে অপশান। ক্লিয়ার কথাটা? নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী আছে দেখুন, বলছে এ এক্স প্লাস 6y সমান 15 এবং 6x প্লাস 12y সমান 30।
সমীকরণ দ্বয়ের একটা অপশান দিচ্ছে, কটি সমাধান থাকবে, একটি দুটি কয়েকটি হিজিবিজি অপশান দেওয়া আছে, ঠিক আছে। দেখুন এইটা যাওয়ার আগে একটা আমি সমাধান সাধারণ রূপ একটা লিখে নিয়েছি অলরেডি, যে ax প্লাস by সমান c1 সমান যদি 0 হয়, আর একটা a2x প্লাস b2y প্লাস c2 সমান যদি 0 হয়, তবে কটি সমাধান পাবো আমি একটু তুলনা করছি আর কি, ঠিক আছে। দেখুন কি বলছে, এই যে a1 বাই a2 এটা লিখলাম, একই রকমভাবে b1 বাই b2, একই রকমভাবে c1 বাই c2, যদি প্রত্যেকটার ক্ষেত্রে সমান আসে a1 বাই a2 সমান b1 b2 সমান c1, তখন কী আসবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান পেলাম। ক্লিয়ার কথাটা? আবার যদি এই মানটা a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইজিক্যাল টু c1 বাই c2 হয়, ক্লিয়ার কথাটা, তবে কী আসবে, কোনো অসংখ্য সাধারণ সমাধান পেলাম। ক্লিয়ার? আর যদি a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2 হয়, যেটা দেওয়া আছে, কোনো সমাধান পেলাম না। তাহলে আমি কি এখানে প্রশ্নে যে মানটা দিচ্ছি, একটু মানটা বুঝাই অলরেডি আমি, দেখুন প্রশ্নে যে মানটা দিচ্ছি, তাহলে এখানে আপনারাই বলুন এই সমীকরণ দুটো তুলনা করে, মানে এই যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণ তুলনা করে, ঠিক আছে। a1 মানে কত 3, a2 মানে কত 6, ঠিক আছে। আমরা সাইডে লিখতে চাই আমি একটা, ঠিক আছে। তাহলে a1 বাই a2 অর্থাৎ 3/6 সমান চিহ্ন দিলাম আমি এখন। তারপরে বির মান কত দেখুন একবার, বির মান কত 6, b1-এর মান, এবং b2-এর মান কত না 12, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি 6/12, ঠিক আছে, সমান c1-এর মান কত দেখুন আপনারা, c1 কত 15, c2 কত না 30, তো আমি লিখতে পারি তাহলে 15/30, ঠিক আছে। দেখুন এগুলো কাটাকাটি করলে অ্যাকচুয়ালি সবগুলো মান কী আসবে না একই আসবে, অর্থাৎ সবগুলো মান কত আসবে দেখুন 1/2, একই রকমভাবে 1/2, একই রকমভাবে কত আসছে না 1/2, ঠিক আছে। তো এবার আপনারা বলুন যেহেতু মানগুলো সবগুলো সমান আসছে, ঠিক আছে, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, যদি মানগুলো একই আসে, তাহলে যদি মান একই আসে তাহলে কী হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন তাহলে উত্তরটা কী হওয়া উচিত, ঠিক আছে। দেখুন দেওয়া আছে না এই যে a1 বাই a2 সমান b1 বাই a2 কিনলে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পেলাম, ঠিক আছে। তো এখানে অপশান কোনটা হবে, অপশান হবে বিটটা, অপশান কোনটা হবে অপশান এরটা, একটি নির্দিষ্ট সমাধান আছে। ক্লিয়ার কথাটা? আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে 20 - x সমান 1/7 হলে 22x এর মান কত, ঠিক আছে। বা একদম সহজ জিনিস, মনে দেখুন যে প্রশ্ন দেখুন সেটা জাস্ট আমি ফার্স্ট লাইনে তুললাম আমি, ঠিক আছে, তুললাম। এরপর না উভয় পক্ষে সাইডে লিখে দেবেন যে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই, কী লিখলাম, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, গুণ করে পাই। তাহলে দেখুন এখানেও -2 মানে ঘাতে আর কি, ঘাত যাকে বলছি ঘাত, ঠিক আছে, পাওয়ার মাইনাস দেখুন গুণ করলে কী হয়ে গেল অলরেডি মাইনাস অলরেডি প্লাস, এই জন্য চলে আসছে কত 20 সমান এটা কত চলে আসলে দেখুন এইখানে একটা মন দিয়ে শুনুন 1/7 এটা কী ছিল, এটা আমি একটু লিখতে সাইডে একটু আমি ছিল না 1/7, আমি এটার কী হচ্ছি -2 করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি হলো কি এই 1টারও -2 আর 7টারও -2 হলো, ঠিক আছে, মানে 7টার এই যে নিচে বসলো না 1/7 টু দি পাওয়ার -2, কেন 1-এর সেই কিউব মাইনাস সে 1ই আসবে, ঠিক আছে। এই যে কথাটা আমি লিখলাম না এখানে দেখুন এই মানটা, ঠিক আছে। একটা সূত্র আছে আপনারা সবাই জানেন আশা করি, ঠিক আছে, আমি তবুও একবার সূত্রটা লিখে দিচ্ছি সাইডে, একবার দেখুন একটা সূত্র আছে 1/a টু দি পাওয়ার -n সমান কী হয় a টু দি পাওয়ার n হয়, ঠিক আছে। এখানে তুলনা করলে বুঝতে পারবেন, তুলনা করুন একবার, a মানে কত 7, n মানে কত 2, ঠিক আছে। তাহলে এবার আপনারাই বলুন তাহলে এই যে মানটা আসছে অলরেডি, ঠিক আছে, মানে 1/7 মাইনাস, তাহলে এর মানটা অ্যাকচুয়ালি কত আসবে 7² মানে কত আসবে 49। ক্লিয়ার কথাটা কত আসছে না 49, বোঝা গেছে। এবার দেখুন এই জন্য আমি এটা কী লিখলাম, এটা যে এখান থেকে সরাসরি লিখলাম যে 49 বা 7² করে লিখতে পারেন, তাহলে এর মানটা কত এলো না 49। ক্লিয়ার কথাটা? তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে ডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বলছে সাধারণ লগারিদমের নিধান কত, সরাসরি একদম উত্তর কত না 10, অপশান ডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কী বলছে দেখুন, একটি সামান্তরিকের আকার ক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি
একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে দিয়ে একটা সম্পর্ক বলছে কোনটি হবে আর কি, ঠিক আছে, যে পি সমান আর সমান 2t নাকি পি সমান আর সমান t/2, দিয়ে বাকি যে অপশনগুলো আমি বললাম না, যে কোনো অপশনগুলো আছে, ঠিক আছে। ওকে, দেখুন এই প্রশ্নটা করার জন্য তোমাদের অলরেডি একটা উপায় দেওয়া আছে, উপায় 24, ঠিক আছে। আমি সাইডে দেখুন পেজ নাম্বারটা লিখে দিয়েছি অলরেডি, পেজ নাম্বারটা আছে 182 পেজে আছে, ঠিক আছে। উপপাদ্যটা কি যেহেতু আমি একটু পড়তেছি, দেখুন একবার কী দেওয়া আছে। উপপাদ্যটা আছে, একটু বড়ো করছি উপপাদ্যটা, একটু দেখুন একবার কী দেওয়া আছে, আমি পড়তেছি একটু উপপাদ্যটা। যে যুক্তিতে প্রমাণ করে দেখি ত্রিভুজ ও কোনো সামান্তরিক, যে কোনো সামান্তরিক, সে আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, কোনো সামান্তরিকের একই ভূমি একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। কথাটা বোঝা গেল? বলছে যদি ত্রিভুজ কোনো সামান্তরিক, সেটা আয়তাকার হতে পারে, শুধু সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল, কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি বড় কী হলো এখানটায়, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক, তার মানে সামান্তরিক বড় এটা বলতে চাইছি, ঠিক আছে। দেখুন বাকিটা আমি একটু ছোটো করে নিচ্ছি একটু, আশা করি আপনারা চাইলে 182 পেজে আপনারা দেখতে পারেন একবার, ঠিক আছে, দেখে নেবেন একটু, ঠিক আছে। দেখুন আমি যেহেতু লিখেছি অলরেডি, যে প্রশ্নে যেহেতু যে মানটা দেওয়া আছে অলরেডি, সামান্তরিকের ক্ষেত্রফল বলা আছে পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে আর, এবং ত্রিভুজের ক্ষেত্রফল কী বলেছে টি। তো আমি এই কথাটা থেকে লিখতেই পারি, দেখুন এই ছোটো আমি একটু দেখাচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক, তাহলে এই টি সমান এই সামান্তরিক মানে কি ছিল পি, অর্থাৎ p/2 এবং আয়তক্ষেত্র r/2। ক্লিয়ার কথাটা? তো এখান থেকে যদি উভয়কে 2 দ্বারা গুণ করা তাহলে কী হবে, 2t সমান p সমান r, বা এটাকে ঘুরে সাজিয়ে লিখতে পারি আমি যে p সমান r সমান 2t। তাহলে এখানে অপশান কোনটা আছে, দেখুন অপশান আছে এরটা, p সমান r সমান 2t। কথাটা কি বোঝা গেছে কথাটা? আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে, দেখুন দেওয়া আছে ABC ত্রিভুজের লম্ববিন্দু ও, দেখুন ABC ত্রিভুজের একটা ABC ত্রিভুজ একটা দেওয়া আছে অলরেডি, লম্ববিন্দু আছে। লম্ববিন্দু মানে কি আপনারা আশা করি জানেন, ঠিক আছে। সহজ কথায় বলতে গেলে ওই যে কোণগুলো আছে না, কোণগুলো যেখানে ছেদ করছে, ঠিক আছে, কোণের কী বলে অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করছে তাকে বলছে লম্ববিন্দু। ক্লিয়ার কথাটা? কোণের অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করছে তাকে কী বলেছে না লম্ব, যেখানে দেখুন ছেদ করছে কোথায় না অবিন্দুতে ছেদ করছে। প্রশ্ন হয়েছে বি ও সির পরিমাণ মান দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। কার কার মান দেওয়া আছে বললাম, বি ও সি, অর্থাৎ কোন কোনটা এই মানটা দেওয়া আছে, বি ও সি, সরি পুরোটা নয়, বি ও সি মানে এই মানটা দেওয়া আছে অনলি ফর, ঠিক আছে। বি ও সি মানটা কত দেওয়া আছে, পরিমাপ কত বার করতে বলেছে, বি ও সি পরিমাপটা কত বার করতে বলেছে। দেখুন একবার এবিসি লম্ববিন্দু, এই যে এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু এ এফ ও এফ, এ ই সরি ও, আরেকবার বলতেছি আমি কথাটা, এ এফ ও ই, অর্থাৎ এই যে একটা সামান্তরিক, এই যে একটা চতুর্ভুজ হয়েছে না, ঠিক আছে, এই যে একটা চতুর্ভুজ, আমি আরেকবার বলতেছি একবার, এ এফ ও ই চতুর্ভুজের এফ এ ই কোণ সমান 40 ডিগ্রি। কেন প্রশ্নটি দেওয়া যাচ্ছে অলরেডি, ঠিক আছে, অর্থাৎ আমি লিখতে পারি দেখুন যে এফ এ ই কোণ, অর্থাৎ এই মানটা কত দেওয়া আছে অলরেডি 40 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আর যেহেতু এগুলো লম্বভাবে পড়েছে অলরেডি, ঠিক আছে, যেহেতু এই মানগুলো অলরেডি লম্ব, এই মানগুলো কী বলছিলাম লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে আমি এই কোণটার মান অনায়াসে বার করতে পারি। দেখুন আমি অলরেডি লিখে দিয়েছি অলরেডি যে এ এফ ও, এ এফ ও মানে যে এই মানটা এ এফ ও মানে এই কোণটা, ঠিক আছে, এবং এ ই ও অর্থাৎ এই যে এই মানটা, ঠিক আছে, এদের মান কত অলরেডি 90 ডিগ্রি করে হচ্ছে অলরেডি, যেহেতু লম্বভাবে কিলো অন্তঃসমদ্বিখণ্ড করা হয়েছে অলরেডি, তাহলে এগুলো সব 90 ডিগ্রি হবে। তাহলে দেখুন একবার আমি বলতে চাইছি যে এই দুটো কোণের মান আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন এই কোণটার মান 90, এই কোণটার মান 90, প্রশ্ন অলরেডি দেওয়াই আছে, দেখুন প্রশ্ন অলরেডি দেওয়াই আছে অলরেডি যে এই মানটার মান অলরেডি 40। তাহলে আমি বলতে পারি এই যে সামান্তরিকটা যে হলো অলরেডি চতুর্ভুজের 3টা কোণ মান দেওয়া আছে, তাহলে একটা কোণের মান আমি অনায়াসে বার করতে পারবো না, পারবো না, অনায়াসে বার করতে পারবো। আমি এই জন্য লিখলাম কি যে
এফ ও ই কোণ, অর্থাৎ কোনটা এই কোণটা এফ ও ই কোণ, অর্থাৎ এই কোণটা যেটা দেওয়া আছে, ঠিক আছে। সমান কি লিখলাম 360 মাইনাস 40 প্লাস 90 প্লাস 90 সমান কত ডিগ্রি আসছে না, সরি এটা আরেকটা শূন্য হবে, একটা 140 ডিগ্রি হবে, ঠিক আছে, 140 ডিগ্রি, ঠিক আছে। এবার আপনারাই বলুন, তাহলে আপনারা সবাই জানেন যে বিপরীত কোণ কাকে বলে নিশ্চিত, এইটা হচ্ছে বিপরীত কোণ, এই কোণটার সঙ্গে এইটা সমান হয়। তাহলে দেখুন এই যে আমার এই দেখুন এইটার সঙ্গে এইটা কি হচ্ছে অলরেডি বিপরীত কোণ হয়েছে, অর্থাৎ এই মানটার সঙ্গে কী হবে না, এই মানটার সঙ্গে এই মানটা কী হবে, একই হবে, অর্থাৎ বি ও সির মানটা একই আসবে। তাই বি ও সির মান কত আসছে না 140 ডিগ্রি, বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী হচ্ছে দেখুন একবার কী দেওয়া হয়েছে অলরেডি। পরবর্তী প্রশ্নে দিচ্ছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক 7,9, আরেকটা বলছে -1 -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, ঠিক আছে। একদম সহজ জিনিস, দেখুন কী দেওয়া আছে অলরেডি। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু 7,9 এবং -1 -3 দেওয়া আছে। এত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, একটা বৃত্ত দেওয়া আছে, তার প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, মানে যে এই ধারটা আর এই ধারটা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তার কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, নিশ্চিত ওই যে স্থানাঙ্কটা হবে প্রান্তবিন্দুর মধ্যবিন্দু, এই যে বিন্দুটা আছে না, এই যে রেখাটা আছে, তার মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক। ক্লিয়ার কথাটা। তাহলে কোনো দুটো মান দেওয়া থাকলে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা কী, দেখুন আমি লিখেই দিয়েছি অলরেডি। মধ্যস্থানাঙ্ক সূত্রটা কি, x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। তো এবার বুঝতেই পারছেন অলরেডি এখানে x1 কত আর y1 কত, ঠিক আছে। x1 মান কত 7, x2 কত -1, ঠিক আছে। এই জন্য লিখে দেখুন 7, যেহেতু প্লাস চিহ্ন ছিল প্লাস দিচ্ছি, মান -1, এই জন্য -1 লিখলাম এখানটায়, ঠিক আছে। একই রকমভাবে y এর মান কত না 9, y2 এর মান কত -3, যেন 9 প্লাস, এই প্লাসের জন্য এখানে প্লাস চিহ্ন দিলাম আমি, ঠিক আছে। যে y2 এর মানটা হচ্ছে -3, ক্লিয়ার কথাটা। তাহলে 7 প্লাস আবার -1 আছে, মানে বুঝতে পেরেছেন কত হবে অলরেডি 6 আসছে, তাহলে 6/2 কমা এখানেও একরকমভাবে 6/2 আসছে অলরেডি, ঠিক আছে। অর্থাৎ কত আসছে 3,3। তাহলে যে মধ্যবিন্দু যেটা ছিল মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হলো না 3,3, ক্লিয়ার কথাটা। তাহলে অপশান কোনটা হবে, অপশান সিটটা, বোঝা গেছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কিছু দেখুন একই রকমভাবে প্রশ্ন, স্থানাঙ্ক জ্যামিতির প্রশ্ন দেওয়া আছে 7, -5, -2,5, 4,6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত, ঠিক আছে। একই রকম নিয়ম, একটাই সূত্র, ভরকেন্দ্রের সূত্রটা জাস্ট লাগিয়ে দাও, হয়ে গেছে গণিত। ভরকেন্দ্রের সূত্রটা কী বললাম, x1 প্লাস x2 প্লাস x3/3 কমা y1 প্লাস y2 প্লাস y3/3। বুঝতেই পারছো আগের মতো গণিত। x1 কত 7, x2 কত -2, x3 কত 4, ঠিক আছে। এই জন্য লিখলাম কত 7 -2 প্লাস 4, y -5, y2 5, y3 6। তখন লিখে দিলাম একদম সরাসরি একদম, ঠিক আছে। তাহলে কত আসছে না 3 কাটারে কত আসছে 3,3। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে আমাদের 3,3। ও সরি একটু ভুল হয়ে গেল এখানটায়, দেখুন এখানটায় 2 হবে কিন্তু অ্যাকচুয়ালি দেখুন +5 -5 কাটা যাবে, 3 দুগুণে 6 এটা হবে, ঠিক আছে। এটা কত হবে 3 দুগুণে 6, তাহলে অ্যাকচুয়ালি আসবে কত 3,2, ঠিক আছে। তাহলে এখানে অপশানটা হবে 3,2, অর্থাৎ অপশান সিটটা হবে অপশান সি, ক্লিয়ার। পরের প্রশ্ন যাচ্ছে, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে বলছে অলরেডি, ঠিক আছে। দেখুন ওটা তাহলে আমি পাশে একটা ঘড়ি অলরেডি আঁকা আছে আমার, দেখুন একবার ঠিক করে দেখুন। এই যে ঘড়িটা আছে না, ঘন্টার কাঁটা আমি সাপোজ ধরলাম এইখানেই 12টা বাজছে, ঠিক আছে। এখানে দেখুন ঘন্টার কাঁটাকে চিহ্নিত করছে অলরেডি লাল কালার দিয়ে চিহ্নিত করা আছে, আর মিনিটের যে কাঁটা সেটাকে নীল কালার দিয়ে চিহ্নিত করা আছে। সেটা কী কালার দিয়ে চিহ্নিত করা আছে বললাম, নীল কালার দিয়ে চিহ্নিত করা আছে। আমি একটা কালার চেঞ্জ করে নিচ্ছি, আমি এটাকে নীল কালার সবুজ কালার করলাম, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। আমি যে কথাটা লিখছি দেখুন একবার, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার পুনরাবর্তন করে, মানে এইখান থেকে যদি যাত্রা শুরু করে আবার এই পথে আসতে কত সময় লাগে, তার 12 ঘন্টা সময় লাগে। কথাটা বোঝাতে পারলাম। এইখানে যাত্রা শুরু করে সে এখান থেকে আসবে না, সময় লাগবে কত না প্রায় 12 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তাহলে এই 12 ঘন্টাতে সে কতটা পথ অতিক্রম করতেছে 360 ডিগ্রি, কত ডিগ্রি অতিক্রম করতেছে
360। দেখুন এখানে আমার যেহেতু কোণের কোনো গল্প নেই, আমি কোণের কথা ছেড়েই দিলাম, ঠিক আছে। দেখুন প্রশ্নটা কী দেওয়া আছে একবার বোঝার চেষ্টা করুন একটু, ঠিক আছে। বলছে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার সম্পূর্ণ করে। কথাটাকে বোঝাতে পারলাম, এই যে এখানে যদি যাত্রা শুরু করে আবার ঘুরে আসে কত সময় লাগে, তার 12 ঘন্টা সময় লাগে। একই রকমভাবে মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুনরাবর্তন করে। মিনিটের কাঁটা 1 ঘন্টা, তবে সেটা 1 ঘন্টা হবে। কথাটা বোঝাতে পারলাম। তাহলে যদি ধরি পুনরাবর্তন হতে ঘটি এক্স একক দূরত্ব অতিক্রম করে, কত ধরলাম এক্স একক, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, গতিবেগ সমান কি, যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত ধরলাম আমি, অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে দেখুন এক্স ধরেছি অলরেডি, একটু বড় করতে চাই আমি ছবিটা একটু, কত ধরলাম দেখুন এক্স ধরলাম তো আমি এখানটায়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় অর্থাৎ এক্স বাই 12। যেহেতু এখানে দেখুন ফার্স্টে কার মান উল্লেখ করে দিয়েছি অলরেডি। ফার্স্টে যেহেতু আমাকে প্রশ্নে ঘন্টার কাঁটার মান বলছে, এখানে ফার্স্টে যেহেতু এখানে ঘন্টার কাঁটার মান বলছে, এই জন্য আমি ঘন্টার কাঁটাটা ফার্স্ট লিখলাম, ঠিক আছে। যেহেতু ঘন্টা আছে এই জন্য 12 লিখলাম। আর পরে যেহেতু মিনিটের কাঁটা বলছে, এই জন্য আমি পরে আবার মিনিটের কাঁটাটা উল্লেখ করলাম, ঠিক আছে। বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখুন ঘন্টা কাঁটা যেহেতু সামনে আছে, ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগ, তাহলে এক্স বাই 12 ইজ টু এক্স বাই 1। ক্লিয়ার কথাটা, যেহেতু 1 ঘন্টায় পূর্ণ করতেছে, ওই তো আমি তো বললাম যে গতিবেগ সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখুন এখানে ছিল না, অধিকাংশ ছিল না ভুল করে একটা, যে যেহেতু এক্স বাই 12 ইজ টু এক্স বাই 1 আছে, সবাই ভাবে যে কত হবে না 12 ইজ টু 1 হবে, এটা সবাই ভাবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু নয় কিন্তু, ঠিক আছে। কেন বললাম দেখুন 1 এক্স বাই 12 ইজ টু এক্স বাই 1 আছে এটা, ঠিক আছে। আমি একটু সাইডে করছি দেখুন একবার, এক্স বাই 12 ইজ টু আছে, তাহলে গুঞ্জন তুমি লৌটি দাও 1 বাই এক্স, তাহলে এক্স এক্স কী হবে কাটা গেল, তাহলে 1 বাই 12 অর্থাৎ আমি লিখতে পারি 1 ইজ টু 12। বোঝা গেছে কথাটা। তাহলে অপশান কোনটা হবে, আমাকে যে অপশানগুলো দিয়েছে এখানে কত হবে 1 ইজ টু 12 অর্থাৎ অপশান এ। ক্লিয়ার কথাটা, অপশান এ হলো। লাস্ট প্রশ্ন কি বলছে, আয়তক্ষেত্র অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হবে। আমরা যে গ্রাফ করি, সেই যে গ্রাফের ক্ষেত্রে যে আসে সেই যে আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের ভূমি কি হবে, উত্তর কী হবে না শ্রেণী দৈর্ঘ্য। কী হবে উত্তর শ্রেণী দৈর্ঘ্য। ক্লিয়ার কথাটা। আজকের ভিডিও কেমন লাগলো, তোমরা কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পার্ট 2। ঠিক আছে, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।